শুনছেন সব সময় ভূত স্টেল অব দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ ভালো নেই। আমাদের টিম, ভূত স্টেল অব দুর্যের টিম এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত দুঃখিত। বাংলাদেশ আসলেই ভালো নেই। একের পর এক রক্তাক্ত জুলাই, এরপর আমরা পানিতে ডুবে যাচ্ছি এই আগস্টে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুখী, নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো উৎসব না হোক, আমরা মানুষ শান্তিতে বসবাস করতে পারি। আমরা এমন বাংলাদেশ চাই। আজ হাজার হাজার মানুষ বন্যার পানিতে তাদের স্বজন, পরিবার, গবাদি পশু সব কিছু হারিয়ে নিশ্চিহ্ন জীবনযাপন করছে। জীবনের নিরাপত্তা আজ প্রশ্নের সম্মুখীন। আমরা এই বাংলাদেশ চাই না। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি খুব দ্রুতই যাতে এই বিরূপ পরিস্থিতির উত্তরণ হয়। আর আমরা যে যেখানে আছি যতটুকু পারি আমরা সবাই এগিয়ে আসি, আমরা সাহায্য করি যাতে এই বিরূপ পরিস্থিতি থেকে বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। মন মেজাজ আসলেই ভালো নেই, থাকার কথা না। সর্বশেষ কবে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম আমার ঠিক জানা নেই। একের পর এক বিরূপ অবস্থা, একের পর এক বিপদ বাংলাদেশকে ছাড়ছেই না। আমরা সবাই প্রার্থনা করব বাংলাদেশ সুস্থ হয়ে যাক। বাংলাদেশের বাইরে থেকেও যারা আমাকে শুনছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ যে যেভাবে পারেন বাংলাদেশকে সহায়তা করুন। উই নিড হেল্প, উই নিড টু রেইজ আওয়ার ভয়েস। যাই হোক, আজকের সোলো এপিসোড, আজকের এপিসোডটি মূলত একটি চীনের নৌকাকে কেন্দ্র করে। ঘটনাটি আমার জানা একটি ঘটনা। আমি ঘটনায় চলে যাচ্ছি। সাল 2012। চাকরি সূত্রে আমি ঢাকাতে অবস্থান করি। আমার বাড়ি ভোলা জেলায়। আমার বাড়ি একেবারে একটি প্রত্যন্ত গ্রামে। আমার বাড়িতে পৌঁছতে গেলে নদী পার হয়ে, ছোট ছোট খাল বিল পার হয়ে তারপর আমার বাড়িতে পৌঁছতে হয়। আমি কথা বলছি রায়হান। আমি ঢাকাতে একটা বেসরকারি ফার্মে কর্মরত ছিলাম। তো একবার একটি জরুরি প্রয়োজনে আমি 2 দিনের ছুটি নিই আমার অফিস থেকে। আমার খুব আর্জেন্ট, আমার বাড়িতে পৌঁছানো দরকার। তাই দিনক্ষণ ঠিক করে আমি বের হতে পারিনি। আমি মোটামুটি বিকাল 3টার দিকে ঢাকা থেকে রওনা হই। বাসে করে ভোলা জেলা পর্যন্ত আমি আসি। আমি যখন বাস থেকে নামলাম তখন অনেক রাত। আমার পরিষ্কার মনে নেই, যেহেতু আমি অনেক দিন আগের কথা বলছি, প্রায় 12 বছর, 1 যুগ আগের কথা। তবে তখন অনেক রাত হয়তো 11টা 12টা বা তার বেশি বাজবে এরকম। তো আমি যেখানে নামলাম সেখান থেকে আমার বাড়িতে পৌঁছতে গেলে আমাকে হয় ট্রলারে যেতে হবে, না হলে ছোট নৌকা। সেটি করে আমাকে প্রথমে একটা নদী পার হতে হবে, তারপর ছোট ছোট 2টো বিল আছে, সেই বিল পার হয়ে আমাকে আমার গ্রামে প্রবেশ করতে হবে। তো আমি যখন এসে পৌঁছলাম তখন একটা বড় নৌকা ছাড়বে এরকম একটা অবস্থা। আমি খুবই ভাগ্যবান ছিলাম, যার কারণে আমি সেটা ধরতে পারলাম এবং আমি নদীটি পার হয়ে, একটি বিল পার হয়ে আরেকটি বিলের সামনে এসে নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি দেখলাম ঘাটে 1-2টো নৌকা বাঁধা আছে, কিন্তু সেখানে কোনো মাছই ছিল না। রাত তখন অনেক গভীর রাত, বলতে গেলে মাঝরাত। আর এই বিল নিয়ে অনেক দুর্নাম আছে বলতে গেলে। এই বিল হচ্ছে আমাদের
গ্রামের আশপাশ দিয়ে সব জায়গা মার্কামারা একটা বিল। রাতে ভয়ে কেউ এই বিলে নৌকা চালায় না বা মাছ ধরতে আসে না। মোটামুটি এই বিল নিয়ে অনেক ধরনের ভয় মানুষের মুখে মুখে আছে, যেগুলোকে আমি লোককথা বলতে পারি বা অনেকের সাথে সত্যি সত্যি ঘটেছে বলে অনেকে ভয় পায়। আবার যেহেতু বিলে অনেক পানি, সেজন্য এখানে শুশুক বা অন্যান্য জলজন্তু বা জলপশুর আক্রমণও মাঝে মধ্যে হয় বলে অনেকে দাবি করেন। আমার মাথায় তখন অনেক প্রশ্ন, কিন্তু আমার কিছু করার নেই, আমার পিছনে যাওয়ার কোনো উপায় নেই, আমাকে বাড়ি পৌঁছতেই হবে। আমি অনেকক্ষণ ধরে ঘাটে অপেক্ষা করছিলাম, কিন্তু আমার হাতে কিছু করার নেই, কারণ কোনো মাছই সেখানে ছিল না। হঠাৎ করে আমি দেখলাম একটি নৌকা, টিপটিপ করে আলো জ্বলছে, কুপির আলো যেমন হয় দূর থেকে। আমি নৌকা বুঝিনি, আমি শুধু বুঝলাম যে একটা আলো আমার দিকে এগিয়ে আসছে। খানিকক্ষণ পর আমি দেখলাম সেটি একটি নৌকা, একটি ছোট ডিঙি নৌকা, এবং নৌকাটি আমার কাছে পাড়ে ভেড়ার পর নৌকার যে মাঝি, চাদর দিয়ে মোড়ানো তার সম্পূর্ণ শরীর, তার চোখ দুটো কোনো রকম দেখা যায়। সাধারণত বিলে যারা নৌকা চালায় তারা সবাই আমার আশপাশের গ্রামের বা কোনো না কোনোভাবে তারা পরিচিত হয়, কিন্তু এই ভদ্রলোককে, আর যেহেতু গভীর রাত, আমি চিনতে পারিনি। তিনি আমাকে বললেন যে ভাই যাবেন কিনা। আমার তো কোনো অপশন নেই, আমাকে যেতেই হবে। আমি যাব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি প্রয়োজনে ডাবল ভাড়া নেন, কিন্তু আমাকে বিল পার করে দিন। এরকম বলে আমি তার বিলে, সেই শুনশান বিলে যেখানে আমি আর সেই মাঝি বাদে আর কোনো মানুষই অবশিষ্ট ছিল না, আমি নৌকোতে উঠে পড়লাম। নৌকো চলা শুরু হলো। মাঝি আর কোনো কথা বলেন না। আমিও জিনিসটি স্বাভাবিকভাবেই নিচ্ছিলাম, যেহেতু অনেক রাত, গাল গল্প করার মতো পরিস্থিতিও নাই। আস্তে আস্তে বিল পার হচ্ছি, নদীর জলের শব্দ আসছে, সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আকাশে একটা বড় চাঁদ, পূর্ণিমা রাত সম্ভবত, আশপাশ চকচক করছে, সবকিছু পরিষ্কার দেখা যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর ঘন জঙ্গল অনেক দূরে স্পষ্ট বোঝা যায়। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে নৌকার পাটাতনে কিছু একটা হিস হিস করছে। আমার তখন নোকিয়া 1100 একটা মোবাইল ফোন ছিল। আমি মোবাইল ফোনটাতে টর্চ জ্বাললাম, জেলে খেয়াল করলাম না, কিছু নেই। আমি যখনই আবার টর্চ বন্ধ করলাম, মনে হলো একেবারে আমার কানের কাছে সাপ হিস হিস করলে যেরকম হয়, আমি এবার ভয় লাফিয়ে উঠলাম। মাঝি তার মতো করে এক মনে নৌকো চালাচ্ছে, তিনি আমার দিকে ভ্রুক্ষেপও করছেন না। আমি সেবারেও চুপ থাকলাম, কিন্তু এর পরের বার যেটা হলো, রীতিমতো আমার পেছন থেকে একটা ধাক্কা আসলো। আমি নৌকার পাটাতনে সামনে হুমড়ি খেয়ে পড়লাম, এবং আমি ভয়ে লাফিয়ে উঠলাম যে আমাকে ধাক্কা মারলো কে। নৌকাতে তো আমি আর মাঝি বাদে আর কেউ নাই। কিন্তু কি আশ্চর্য, মাঝি তখনও কোনো শব্দই করলেন না, ঘুরেও তাকালেন না। সত্যি বলতে আমি ভীষণই ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়া খুবই স্বাভাবিক ছিল। মাঝরাত, শুনশান পরিবেশ, পেছন থেকে আমাকে কেউ একজন ধাক্কা মারলো, মাঝির কোনো রেসপন্স নেই। আমার মনে হতে লাগলো এই মাঝি মানুষ নয়, এই মাঝি হয়তো অন্য কেউ। আমি কোনো শব্দ করতে পারছিলাম না। আমি মনে মনে দোয়া ইউনুস পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়ছিলাম, আর মনে প্রাণে প্রার্থনা করছিলাম যাতে খুব দ্রুত বিল পার হয়ে যায়। কিন্তু বিল পার আর হয় না, যেন বিলের পানিও শেষ হয় না, বিলের পথও আর শেষ হয় না, আমার গ্রামেও আর ঢোকা হয় না। এরপর যেটি ঘটল সেটি ছিল আরও চূড়ান্ত ভয়ের। আমার সামনে দূর থেকে দুটো আগুনের গোল্লা এসে চক্রাকারে আকাশে, আমার মাথা থেকে কয়েক হাত উপরেই হবে, চক্রাকারে ঘুরতে লাগলো, এবং খানিকক্ষণ বাদে সেই আলোগুলো বিস্ফোরিত হয়ে সেখানে দুইজন মানুষ, স্পষ্ট মানুষের অবয়ব। মাথায় চুলগুলো উঠছে, জল করছে তাদের চেহারা। আমি নৌকার পাটাতনে বসে হা করে আকাশের দিকে তাকিয়ে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। তাদের মাথা থেকে পেট পর্যন্ত মানুষের অবয়ব, দুটো হাত, কিন্তু কোমরের নিচ থেকে
শুধু আগুন আগুন জ্বলছে, আলো হয়ে জ্বলছে। সত্যি বলতে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল, কিন্তু বিষয়টা তো আনন্দের নয়, ভয়ের। ভয়ে আমার গায়ের লোমগুলো একেবারে দাঁড়িয়ে গিয়েছিল। আমি মনে হচ্ছিল আকাশ থেকে সেই দুইজন, যারা নারীর অবয়ব, যাদের চুল উড়ছে বাতাসে, যাদের চেহারা জল জল করছে, যাদের কোমরের নিচের অংশ থেকে আগুন ঠিকরে পড়ছে, আমার মনে হচ্ছিল আমি তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছি। এরকমভাবে খানিকক্ষণ কাটলো। তারপর প্রচণ্ড বেগে নদীতে একটা ঢেউ এলো। ঢেউ বললে ভুল হয়, মনে হয় যেন বড় একটা ঢেউ এসে আছড়ে পড়লো নৌকার উপর। আমি ভিজে গেলাম, আমি সম্পূর্ণ ভিজে গেলাম। নৌকা দুলতে শুরু করলো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারলাম না। আমি মাঝিকে ডাকলাম। তিনি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি দেখলাম মাঝির চোখগুলো লাল টকটক করছে। বাতাসে তার মুখ থেকে, তার শরীর থেকে চাদরটি খসে পড়ল। তার শরীরে কোনো মাংস নেই, তার শরীরে শুধু হাড়, শুধু কঙ্কাল। চোখ দুটো লাল হয়ে জলজল করছে। সে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হেসে দিল। আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে আমি দেখলাম আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। আমি প্রশ্ন করলাম সবাইকে, আমাকে কে নিয়ে আসলো, আমাকে কে রেস্কিউ করলো, কি অবস্থা আমাকে পাওয়া গেছে। আমি জানতে পারলাম বিল পার করার পর আমাদের গ্রামে ঢুকতে যে অংশটি, আমি সেই ঘাটে পড়েছিলাম। ফজরের আজানের পর কিছু মানুষজন, যারা কিনা সারা রাত মাছ শিকার করে বাড়িতে ফিরছিলেন, তারা আমাকে সেখানে পড়ে থাকতে দেখেন এবং তারা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন। আর তারা আমাকে এটা এনশিওর করেন যে, কি বলো রায়হান ভাই, গত রাতে তো কোনো মাঝি বিলের ওই ঘাটে ছিল না, আমরা কেউই ছিলাম না, তুমি কি করে এলে? হতে পারে তুমি কোনো জিনের নৌকায় এসেছো। আল্লাহ মাফ করুক, তুমি সহি সালামতে থাকো। আর হুজুরের কাছে একটু পানি পড়া নিয়ে এসো, হুজুরের থেকে একটু ঝাড়ফুঁক করে নিও, যাতে কোনো বিপদ আপদ না হয়। আল্লাহর অশেষ রহমতে আমার কোনো বিপদ আপদ হয়নি, কিন্তু আমার জিনের নৌকায় ওঠার সৌভাগ্য হয়েছে। এটি ছিল ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে শুনলে ফলো করে দিন। আর প্রার্থনা করুন বাংলাদেশের জন্য। আমরা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। গুড নাইট।